সবকিছু ছেড়ে ছুড়ে ডাক্তারি প্রফেশন ছেড়ে হঠাৎ করে আপনার কেন রাজনীতিতে আসার ইচ্ছা হলো? আহ, আমি প্রফেশনের ডাক্তার, ভালো বলছেন। আমি প্রফেশনের ডাক্তার, কিন্তু ছোট থেকেই রাজনীতি কিছুটা সচেতন ছিলাম এবং রাজনীতি সম্পর্কে বোঝার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম। তখন থেকেই মাথায় ছিল যে অবশ্যই একসময় রাজনীতি করব, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক চিত্র, সেই চিত্রে আমি আসলে খাপ খাচ্ছিলাম না। এই গণঅভ্যুত্থানের পরে মনে হচ্ছিল যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তারা যে কনসেপ্ট, যে রাষ্ট্র ভাবনা চিন্তা, যে নতুন বন্দোবস্তের যে চিন্তা, সেটা নিয়ে তারা আগাচ্ছে। সেটার সাথে আমার রাজনৈতিক ভাবনা চিন্তা, রাষ্ট্র ভাবনা, এগুলা সবকিছু মিলে যাওয়ার কারণে আমি আসলে জাতীয় নাগরিক পার্টিতে জয়েন করছি এবং তাদের জন্মলগ্ন থেকেই আছি। আমি তার আগে জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল সেটাতে ছিলাম। আমি আসলে কখনো একদম প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত হই নাই, কোনো রাজনৈতিক দলে ছিলাম না। এটার সাথে যুক্ত হওয়ার পরে আমি ভাবছি যে আমার নিজ এলাকা, নিজ আসন সরিষাবাড়ি, জামালপুর 4, সেটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং তারা বিভিন্নভাবে বঞ্চিত এবং শোষিত। আমাদের যে পরিবারতন্ত্র, সেটা ওইখানে প্রকোপভাবে আছে। 2-3টা পরিবারের মধ্যেই আমাদের রাজনীতি ঘুরপাক খায়। এটা তো বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ রেগুলার চিত্র, হ্যাঁ। কিন্তু আসলে এখন এনসিপিও তো একটা রাজনৈতিক দল, তাদেরও একটা মতবাদ অথবা যে কি বলে ছাঁচ থাকে, যেটা নিয়ম কানুন থাকে, আইডিওলজি। এখন আপনাদের এই যে এনসিপির আসলে আইডিওলজিটা কি? না, ভালো প্রশ্ন। আসলে এনসিপির আইডিওলজিটাই দারুণ। এনসিপির আইডিওলজি এরকম যে রাজার ছেলে রাজা হবে না, একজন নাগরিকের ছেলে রাজা হতে পারবে, মন্ত্রী হতে পারবে, নেতা হতে পারবে। আপনার ছেলেও রাজা হতে পারবে, নেতা হতে পারবে, মন্ত্রী হতে পারবে, ভালো বিসিএস ক্যাডার হতে পারবে। শুধু বৈষম্য যে হচ্ছিল আমাদের সমাজের ভিতরে, যে বৈষম্যটা ছিল, সেটা আমরা দূর করতে চাচ্ছি আর কি। আমাদের এনসিপির আইডিওলজি হলো, যেমন আমরা কিছু সংস্কার দেশে নিয়ে আসতে চাচ্ছি। এই যে 72-এর যে সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে আমাদের জনমানুষের অভিপ্রায়, জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেটা ফুলফিল হচ্ছে না। সেটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সেখানে কিছু সংশোধন আনতে চাচ্ছি। আমাদের আইডিওলজি এটাই যে একচ্ছত্র কারো ক্ষমতা থাকবে না। আমাদের আইডিওলজি এটাই যে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের আইডিওলজি এটাই যে একজন দলীয় প্রধান কখনোই আমাদের সরকার প্রধান হতে পারবে না। একজন সরকার প্রধান অবশ্যই আমাদের পুরা বাঙালি জাতির সরকার, বাংলাদেশির সরকার, পুরা বাংলাদেশের সকল নাগরিকের সরকার, সে সরকার প্রধান। সে কিভাবে দলীয় একজন একটা দলের প্রধান হতে পারে? যখন সে নির্বাচিত হয়ে গেছে, তখন সে প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী। সে কখনোই কোনো দলের প্রধান থাকতে পারে না। সে দলের সভানেত্রী থাকতে পারে না, সভাপতি থাকতে পারে না। সে তো নিজের কমফোর্ট জোন বানায় নিছে। এখন যদি 2টা পোস্টে যদি একজন হোল্ড করে, তাহলে দেখা গেছে যে ওই রাজনৈতিক দলের উপরে তার একটা বায়াসনেস চলে আসে। হ্যাঁ, এটা আসে ভাই। আরেকটা আমার কোশ্চেন, এটা বুঝতে পারছি। পরের কোশ্চেনটা হচ্ছে যে সংবিধান তো উল্টাপাল্টা করে ফেলছে। জি জি জি। এখন নতুন যে দল আসবে, তারা কি ওই সংবিধানকে চেঞ্জ করবে না? এন্ড চেঞ্জ করলে সেটা কি তাদের নিজেদের ফেয়ারে নেওয়ার চেষ্টা করবে না? জি জি, এখানেই সমস্যা। একটু ফাঁকফোকরটা রাখার চেষ্টা করবে। আমাদের হ্যাঁ, এখন চেষ্টা চলতেছে। একটা ফ্যাসিস্ট আমরা তাড়াইতে পারছি, আর একটা নতুন ফ্যাসিস্ট আমাদের রক্তচক্ষু দেখাচ্ছে আর কি। আমাদের সামনে আসন্ন এরকম একটা ভাব নিয়ে আছে। আমরা এটা থেকে বের হয়ে আসতে চাই। আমাদের এই যে সংবিধান মানে সংস্কারের জন্য যে কমিশন তৈরি হয়েছে, ঐক্যমত কমিশন, তার কিছু প্রস্তাবনা আছে, আমাদের কিছু সংস্কার হচ্ছে। সেই সংস্কারের ভিতরে যেটা হচ্ছে, সংস্কারের কিছু টপিক আমি উঠাতে পারি। যে 72-এর যে সংবিধান যেটা ছিল, সেই 72-এর সংবিধানের মধ্যে যেটা ছিল যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা, এটা
কিছুদিন আগে সংশোধন করে উঠায় নেওয়া হয়েছিল, শেখ হাসিনা সেটা উঠায় নিয়েছিলেন। আমরা সেই 72 তত্ত্বাবধায়ক সরকারটাকে ফিরে নিয়ে আসবো, এবং কেউ যেন একটু পরিবর্তন না করতে পারে, খুব সহজেই পরিবর্তন না করতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত অনেকবার বাংলাদেশ সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু এটা যেন বারবার তার নিজের মন গড়া ইসের মাধ্যমে যেন সংশোধন করে ফেলতে না পারে বা পরিবর্তন না করতে পারে, এই জন্য আমরা দুইটা কক্ষ তৈরি করতেছি, একটা নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ তৈরি করতেছি। সংবিধান সংশোধন করতে চাইলে অবশ্যই উচ্চ কক্ষ, যেটা পিআর এর মাধ্যমে হবে, সেই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হইতে হবে। এটার কারণে সংবিধান সংশোধন করা অতটা সহজ হবে না, মানে সহজেই করে ফেলতে পারবে না, কারণ তার দুইটা অধিবেশন, মানে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, দুইটা পক্ষ থেকে এটা পাশ হয়ে আসতে হবে, পার করে আসতে হবে। এবং আমরা যেহেতু এটা গণভোটের মাধ্যমে করতেছি, আমাদের এখন যে সংশোধন যেটা আসছে গণভোটের মাধ্যমে করতেছি, সেহেতু এরপরে যদি কখনো এটা পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তবে এই যে আমাদের সংস্কার প্রক্রিয়া, এর ভিতরে বিভিন্ন দল বিভিন্ন ভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য লেগে আছে, আর কিছু দল তাদের পরবর্তীতে সে গভর্নমেন্ট ফর্ম করবে, তার কাজ করতে বা দুর্নীতি করতে অসুবিধা হয়ে যাবে, তার চিরস্থায়ী সরকার মানে সরকারি দলে থাকার যে মনোবাসনা, সেটা পূরণ করতে পারবে না। এই জন্য তারা বিভিন্ন ধরনের বাগড়া বাজাচ্ছে। এটার ভিতরে তারা মানে এটাকে প্রলম্বিত বা এটা দেরি করা বা এটাকে নস্যাৎ করার চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে ধরেন এনসিপি আসলো না, হ্যাঁ, আপনারা বলতেছেন যে আপনারা যদি নির্বাচিত হন তাহলে সংসদ কি বলে সংবিধান সংস্কার করবে, কিন্তু সংবিধান তো আগে সংস্কার করা উচিত, কারণ আপনারা আসার পরে যদি আমরা চাইছি, কিন্তু বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো আছে এখন বর্তমানে, তারা পরবর্তী সরকার বা পরবর্তী সংসদের হাতে এটা ছেড়ে দিতে চাচ্ছে। এটা হলো সমস্যা। আমাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা তো আমাদের হাতে নাই, কারণ কিছু বড় দল, তারাও একটা স্টেক হোল্ডার, তারা যেভাবে চাচ্ছে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এবং যেটা জাতির জন্য দুঃখজনক। আমরা এটা আশা করি নাই তাদের কাছ থেকে, কিন্তু এই ধরনের অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি, অনেক আটক। ওকে, আরেকটা কোশ্চেন অফ টপিক, জি, এই যে ডক্টর ইউনূস, উনি তো ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, ওনার কাজ কি এখন হচ্ছে এই সংস্কার গুলাই তো করা, তাই না? জি জি। তো উনি সংস্কার না করে বিশাল বিশাল কাজে হাত দিতেছে কেন? এটাতে তো অনেকে অনেক রকম কোশ্চেন করতেছে, কেন, দরকার কি? আসলে ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য তো আমি দিতে পারি না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো আমি না, আমরা একটা রাজনৈতিক দলের একজন কর্মী। সেক্ষেত্রে ইন্টারিম কেন করতেছে সেটা হয়তো সে কোশ্চেনের উত্তর দিতে পারবে, কিন্তু আমরা যেটা অ্যাজাম্পশন করি, মানে ধারণা করি, সেটা বলতে পারি। ওনার উচিত ছিল শুধুমাত্র যে 3টা কাজ সেটাকে পারফেক্টলি করা, এবং যতক্ষণ না করতে পারে। আর এই 3টা কাজের মধ্যে কি সংবিধান সংস্কারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো চলে আসছে। এক নাম্বার হলো সংস্কার, তার মধ্যে সংবিধান সংশোধন আছে। আরেকটা হলো বিচার, যেটা পতিত সরকারের বিচার এবং দুর্নীতি যে ধরনের আমাদের গণহত্যা, সেগুলোর বিচার। আরেকটা হলো ক্ষমতা হস্তান্তর, সেটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর। এই 3টে কাজ ছিল তার। সেই কাজগুলা একদম পরিপূর্ণভাবে হচ্ছে বা হয়েছে এটা বলা যায় না। তারা শুরু করছে, তাদের নিয়ত ভালো ছিল, কিন্তু বিভিন্ন পেশার সরকারের ভিতরের সরকার, আমরা অনেক কিছু শুনতে পাই যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে, এখানে অনেক ধরনের মাসেল পলিটিক্স, পাওয়ার পলিটিক্স চলে। তার মধ্যে হলো যেমন আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের যে সেনাবাহিনী, সেটার একটা এস্টাবলিশমেন্ট আছে। আমাদের সচিবালয় যেটা আছে, সেটার একটা এস্টাবলিশমেন্ট এখানে আছে। তারা বিভিন্নভাবে, কারণ তারা তো ওই আগের ফ্যাসিস্ট সরকারের লোকজনই বসে আছে ওই জায়গাগুলোতে। তারা চায় না যে একটা দেশের সংস্কার হোক, বাংলাদেশের যে গঠনমূলক কোনো পরিবর্তন আসুক, সেটা তারা অনেকেই চায় না। কারণ এই সচিবালয় রিলেটেড যে পরিবর্তনগুলা, বিভিন্ন যেমন দুর্নীতি দমন কমিশন, তারপরে আমাদের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন যেমন পুলিশ বাহিনীর যে সংস্কারগুলা, এগুলো তারা চাচ্ছে না। এগুলো করতে গেলে তাদের একটা সমস্যা তৈরি হবে।
তাদের হয়তো ভাগ বাটোয়ারা যে রাজনীতি চলতো সেটাতে হয়তো অনেকটা ভাটা পড়বে, এগুলোর জন্য তারা চাচ্ছে না আর কি। তবে ইউনূস সাহেব চেষ্টা করছেন এই বিষয়গুলো স্টুডেন্টদের কাছে ওপেন করে দিলে স্টুডেন্টরা যেহেতু এত বড় পদক্ষেপ নিতে পারছে, আমরা তো বাকি সেটাই। পদক্ষেপগুলো কেন নিতে পারবে না? নিতে পারতেছি না, তার পিছনে কারণ এই যে বললাম আমাদের এস্টাবলিশমেন্ট তারা চাচ্ছে না। এই যে বললাম সরকারের ভিতরেও সরকার আছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। চুপ এখনো বসে স্টুডেন্টরা আছে। কি তাহলে এখন দমে গেছে যে আর না, কিছু নাক গলাইতে হবে না যায় না। সবকিছুতে? স্টুডেন্টরা এগুলা অবজার্ভ করতেছে। যখন একদম দেয়ালে পিঠ থেকে যাবে, আমরা আবার মাঠে নামবো, আবার রক্ত দেব। কিন্তু আমরা আশা করে আছি এখনো সুযোগ আছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব, যাকে আমরা সম্মান করি, উনি আমাদের যে 3টে কাজ নিয়ে উনি মাঠে নামছে এটাকে পরিপূর্ণ করবে এবং একটা গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে আসতে পারবে। কারণ গণতান্ত্রিক ধারাটা জরুরি বাংলাদেশের জন্য, কারণ পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অনেক দেশই এটার প্রতি উৎপত্তি আছে। এই জন্য আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব হয় গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে চলে যাওয়া, কিন্তু তার আগে দৃশ্যমান একটা বিচার সংস্কার এবং একটা ভালো নির্বাচন আয়োজনের জন্য একটা রোডম্যাপ তৈরি করা, একটা ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করা। ধন্যবাদ।